This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিকই এই জয়ন্তের সিং যেভাবে শাসক দলের নেতাদের মোক্ষম জায়গায় বিঁধছে তাতে কি আর অস্বীকারের জো থাকছে যে প্যান্ডোরার বাক্স খুলে যাওয়ার মতো জয়ন্তের একের পর এক কীর্তি সামনে আসছে আর অস্বস্তিটা একটু একটু করে বাড়ছে। আড়িয়াদহের মৌসুমি মোড়ে জয়ন্তের বাড়ি তৈরি হচ্ছে, জানেন তো, প্রায় শেষ হয়ে এসছে সেই বাড়ি না, বাড়ির বদলে প্রাসাদ বলাই ভালো। জয়ন্তের এই অট্টালিকাটা সেটা নাকি একটা পুকুরের একটা অংশ বুঝিয়ে তৈরি হচ্ছে। ন্যাচারালি ও কোনো জিনিস খুব একটা আইন মোতাবেক করেছে বলে তো এখন অবধি অন্তত দেখা যাচ্ছে না, ফলে বাড়িটাই বা ঠিকঠাক বলে কিছু না করলে একটা দাদা জায়েন্ট এই ব্যাপারটা লোককে বোঝাবে কি করে? পুকুর বোঝানো এটা অন্যায়, পুকুরটা বুঝিয়ে আমিই পারি। একটা স্টেটমেন্ট আছে, জানেন তো, একটা ব্র্যান্ড স্টেটমেন্ট। সেই বাড়ির ছবি TV9 বাংলার ক্যামেরা বন্দি হয়েছে। আর আরেকটা ছবি যেটা সিসি ক্যামেরা বন্দি হয়েছিল কয়েকদিন আগে, সেই ছবিতে তো জয়ন্ত সিংয়ের অনুগামীদের ঢিল ছুটতে দেখা যাচ্ছে। দেখুন, তার মানে ওরা শুধু বন্দুক টন্দুক শুধু ওদের বলা হয় এরকম না, ঢিল ঠিলও ছোড়েন আর কি। ছেলে মানুষই আছে, ওই পুলিশের যেরকম মনে চায় ঠিকঠাক ছেলে মানুষ। আড়িয়াদহের বাসিন্দা এক মহিলা কি অভিযোগ করেছেন জানেন? তার বাড়িতে চড়া হয়েছিল জয়ন্তের গ্যাং। তারা নাকি ভয় দেখানোর জন্য ওই ঢিল, ইট, পাটকেল এগুলো সব ছুঁড়েছিল আর কি। তো ভাগ্য ভালো, এতদিন পরে অভিযোগ করছেন, এতদিন এই অভিযোগ করার সাহস পাননি। এখন জয়ন্তরা ধরা পড়তেই তিনি সাহস করে মুখ খুলেছেন। হ্যাঁ, এখনও ক্যামেরার সামনে মুখ দেখানোর সাহস হননি, তাই জন্য মুখটা লুকিয়েই আর কি অভিযোগগুলো করছেন। ভাবছেন তো, আরে আপনাদের তো খুশি হওয়ার কথা, আপনাদের জন্য তোরা অত বিপজ্জনক নয়। এমনিতে তোরা গুলি ঠুলি চালাতো, প্র্যাকটিস করেছে রীতিমতো। এর আগেও তো প্রমোটারের পায়ে গুলি ঠুলি করেছিল। আপনাদের বাড়িতে তো শুধু ইট ছুঁড়েছে, কি আর এমন হয়েছে? তারপরেও এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন কারণটা কি জানেন? কারণ জয়ন্তরা 6 জন ধরা পড়েছে, কিন্তু তাদের দলের অনেকে এখনও বাইরে। ওই ভিডিও যাদের দেখা যাচ্ছে, পুলিশ তাদের চিহ্নিত করে ধরপাকড় করছে, এই পর্যন্ত একদম ঠিক আছে। কিন্তু তার বাইরেও তো জয়ন্ত বাহিনীর অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে। ভয় পাওয়ার কারণটাও তাই ওই আড়িয়াদহের মানুষজনের কাছে আছে। ওই যে শাহজাহান সন্দেশখালীতে যখন গ্রেফতার হয়েছিল, তারপরের কথাটা খেয়াল করুন তো, তার ভাই আলমগীর এলাকায় লোকজনকে ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। চোপড়ায় জেসিবি গ্রেফতার হওয়ার পরেও তো একই গল্প। তার ভাই গির আলম নাকি লোকজনকে মুখ খুলতে ভয় দেখিয়েছে যাতে কেউ মুখ না খোলেন। জয়ন্তের ক্ষেত্রেও যে সেরকম কিছু হবে না কেউ গ্যারান্টি দিতে পারেন? দেখুন, পুলিশ এখন যতই জয়ন্তদের জব্দ করার চেষ্টা করুক, এতদিন যে পুলিশ চোখ বুজেছিল, দেখতে পায়নি জয়ন্তরা কি করছেন, তাদের প্রশ্রয়ই যে জয়ন্তর বাড়বাড়ন্ত হয়েছিল সে কথা তো মদন মিত্র বলে দিলেন মশাই। আর বলার কি বাকি থাকে, বোঝারই বা কি বাকি থাকে? এরপর যদি হিউম্যান সাইকোলজিতে ঢুকে যায় যে নিজেদের অস্বস্তি আড়াল করতেই রাজ্য পুলিশ স্পেনের ফুটবলার ইয়ামালের ওই দুর্ধর্ষ গোলের ভিডিওগুলো শেয়ার করছে, এরপর আর কোনো সিনেমার পোস্টার দেবে বা ইউরোর ফাইনালটার খবর দেবে, কোপার খবরও দিতে পারে। মুশকিল হচ্ছে ওগুলো শেষ হয়ে গেলে তখন সে আরও অন্য কিছু দেবে। তাহলে রাজ্যের মানুষকে তখন দোষ দেওয়া যায় কি? পোশাক আশাক ঠিকঠাক না থাকলে আমরা প্রার্থনা করি কেউ যেন আমাদের দিকে না তাকায়। এটা একটা কমন হিউম্যান সাইকোলজি। তাই কেউ যদি ভাবেন আড়িয়াদহ থেকে নজর সরাতেই রাজ্য পুলিশ ওই সুদূর ইউরোপে রাজ্যের মানুষের নজর ঘোরাচ্ছে, তাহলে তো তাকে দোষ দেওয়া যায় না। ঠিক একইভাবে এটাও তো হতে পারে, এই যে লোকজন বারবার বলে ন্যাড়া কবার বেলতলায় যায়, কিন্তু এই তালতলায় আসা যাওয়া নিয়ে কিচ্ছু বলে না। এতে ভারী হাতে ঘা লেগেছিল জয়ন্তের দল বলে, হতেই পারে। তাই হয়তো ওই তালতলা স্পোর্টিংয়ের এই নৃশংস শাস্তিদান উৎসব, যাতে লোকের মনে ভয় জাগে, নজর ঘোরে ওই তালতলার দিকে। ওই ন্যাড়া কবার তালতলায় যায় এই প্রশ্ন শুনলেই যাতে লোকে আঁতকে উঠে বলে না না একবারও নয়। এই ভয়টা খুব দরকার। যত ভয় তত কদর।
এই নজর ঘোরানোর খেলাটা যেহেতু নতুন কিছু নয়, সেজন্য এটা নিয়ে আরও কয়েকটা কথা কিন্তু বলাই যায়, যে কথাগুলো আজ অন্তত না বললেই না। আচ্ছা, জয়ন্ত সিংয়ের ডাকনাম কি বলুন তো? ডাকনামটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয় সবার। ও, আপনারা জানেন জায়ান্ট, এটা আপনারা জানেন। আরও একটা আছে, আর একটা ডাকনাম আছে জয়ন্তের, আরেকটা নাম হচ্ছে জানতাম না। খেয়াল করে দেখুন, যে নেতাকেই এতদিন আরিয়াদহের এই তালতলা ক্লাব সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, জয়ন্ত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, বলেছেন জানতাম না তো। ক্লাবের অনুষ্ঠানের যে ভিডিও প্রকাশ হয়েছে বা কেক কাটাকাটির যে ছবি দেখা যাচ্ছে, আশা করি তাতে সকলের স্মৃতিটা এবার ফিরবে। অচেনা লোকের সম্পর্কে কেউ এরকম অন্তরঙ্গতা দেখায়? দেখায় না তো। ওই দেখলেন তো ওই ভিডিওটা, যেখানে সবাই ছিলেন, সৌগত রায় থেকে শুরু করে বেলগড়িয়া থানার আইসি, ওখানকার কাউন্সিলর সবাই ছিলেন। সেখানে কিভাবে মদন মিত্রের ছেলে আয় বাবা বুকে আয়, কি বুকে জড়িয়ে ধরলেন। এমনি এমনি জয়ন্তের সঙ্গে আর একটা বিষয়ের মিল রয়েছে, জানেন তো? কোন বিষয় বলুন তো? না, কোনো ব্যক্তি নয়, এটা একটা সংস্থা। এটাও আপনাদের আজকে জানাবো, জানাটা দরকার। জয়ন্ত হাতে মারে, বাড়িতে ঢিল ছোড়ে, মাঝে মাঝে গুলি করে, এই আর কি। আর ওই সংস্থা আপনাকে আমাকে পকেটে মারে। দেখুন, সিএসসি বহু বছর ধরে একচেটিয়াভাবে কলকাতায় বিদ্যুৎ বন্টন করছে। সেই সিএসসি হঠাৎই 5.7% বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু আমরা বলছি না, এটা স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি ক্ষিপ্ত। এবার এই যে কাণ্ডটা তারা করেছে, তার ফল কি জানেন? তাতে তাদের শেয়ার বাজারে ওই কোম্পানির গ্রাফটা চচ্চর করে উঠতে শুরু করেছে, শেয়ারের দাম বেড়ে গেছে। আর সাধারণ মানুষের সঞ্চয়, আপনার আমার টাকা, সেটা তত্তর করে নামছে। মোবাইলে একটা কোম্পানি অন্যায়ভাবে মাসুল বাড়িয়ে দিলে অন্য কোম্পানিতে পোর্ট করার সুযোগ থাকে গ্রাহকের। আপনি একটা কোম্পানি বাড়লো, ইদানিং তো শোনা যাচ্ছে সব একটা রাষ্ট্রায়ত্ত সংস্থায় নাকি সবাই চলে যাচ্ছেন, ওই বেসরকারিগুলো সবাই তাদের মাসুল বাড়িয়েছে বলে। কিন্তু কলকাতায় আপনি কি করবেন? আশ্চর্যজনকভাবে আমাদের এখানে তো সিএসসি ছাড়া অন্য কোনো বিদ্যুৎ বন্টন সংস্থাই নেই, একমাত্র ওরাই বিদ্যুৎ সংযোগ দেয়। মানে মানুষের হাতে, আমার আপনার হাতে আর কোনো অপশানই নেই। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, কলকাতার শহরবাসীকে বাঁচানোর জন্য কেউ নেই। সরকারের বক্তব্য স্পষ্ট, তাদের না জানিয়েই বিল বাড়িয়ে দিয়েছে সিএসসি, সেই জন্যই তো মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত হয়েছেন। তার মানে জয়ন্তের মতোই সিএসসির ডাকনামও হচ্ছে জানতাম না। সিএসসি এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন, সেখানে বসানো আমলারা, তারা আপনার কথা শুনছে না? আপনার ছাপ ওসাদেরই তো সেখানে বসিয়ে রেখেছেন, এবং আপনার অঙ্গুলি হেলন ছাড়া কোনোভাবেই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়েনি। তাই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়ার পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে এবং তা কমানোরও ব্যবস্থা করতে হবে। দেখুন, কলকাতার পুরো এলাকায় 40-এর বেশি ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, আর মানুষ বিদ্যুতের শক খাচ্ছে। এবার দুটোর কম্বিনেশান রাজনৈতিক ক্ষেত্রে কতটা যে বিপজ্জনক, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বোঝেন, কিন্তু তার বিরোধীরা তারা বোঝেন না। তাই বিজেপি বুঝে ওঠার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসির ওই দাম বাড়ানো নিয়ে বিরক্তি প্রকাশ করে দিয়েছেন। তারপর বিজেপির ঘুম ভেঙেছে, তারপর তারা প্রতিক্রিয়া দিচ্ছে। তার মানে এখানেও সিএসসির বিরোধিতায় প্রথম সারিতে কে রইলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি পরে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্তি প্রকাশ করার পর কিছু কি হবে? দেখুন, বিদ্যুতের বিল নিয়ে যা বিরক্তি, সেটা তো সিএসসিতেই সীমাবদ্ধ থাকবে, সেটা তো সরকারের দিকে ঘুরে যাবে না। এবং তার উপর মুখ্যমন্ত্রী স্বয়ং বিরক্তি প্রকাশ করে রয়েছেন, ব্যাস শেষ। হ্যাঁ, তিনি বলেছেন যে একবার বলে নিলে কি হতো আর কি, দাম কমে যেত না, দাম বাড়তো না। তা এখন যখন জেনে গেছেন, দামটা কি কমাবেন?
তাহলে কিন্তু আমাদের ভারী উপকার হয়, জানেন তো। সাধারণ মানুষের একটুখানি পকেটগুলো একটুখানি বাঁচে। দেখুন, এমনিতেই সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের বিরুদ্ধে কলকাতার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। এদের IPL-এ টিম আছে, ময়দানের ফুটবল টিমে মালিকানা আছে, সব মিলিয়ে আটখানা কোম্পানি রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের, যার অনেকগুলোই আবার লসে চলে। এবার কলকাতার বিদ্যুতের যখন দাম বাড়ে, যখন বিভিন্ন রকম সমস্যা হয়, তখন বিদ্যুৎ গ্রাহকরা রাগ করে বলেন তাদের ঘাড়ে কাঁঠাল ভেঙেই ফুটবল ক্রিকেট হচ্ছে। কীভাবে হচ্ছে? মানে গ্রাহকের ঘাড়ে কাঁঠালটা কিভাবে ভাঙা হচ্ছে জানেন? কাঁঠাল ভাঙা যে অজুহাতে হচ্ছে, সেটা ওই CESCর বিদ্যুৎ বিলের পেছনের পেজে লেখা থাকে, নিচের দিকে দেখবেন। এবার খুলে দেখুন লেখা আছে FPPAS, ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ। অর্থাৎ বিদ্যুৎ তৈরির জ্বালানি, যেরকম কয়লা টয়লার দাম যেরকম বাড়বে কমবে, সেই অনুযায়ী দাম বাড়লে ওই সারচার্জ দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করা হবে। অথবা গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ কেনার খরচ বাড়লে FPPAS বাড়ানো যায়। কারণ গোয়েঙ্কা গোষ্ঠী বিদ্যুৎ যেটা কেনে, উৎপাদন কম, বিদ্যুৎ কেনে অনেক বেশি। বেহালার গোপাল মিশ্র রোডের বাসিন্দা কোয়েল চক্রবর্তী অধিকারী ইলেকট্রিকের বিল দিতে গিয়ে নাজেহাল। তাঁর বক্তব্য, প্রত্যেক মাসে হাজার হাজার টাকার বিল পাঠাচ্ছে CESC। মার্চ মাসে সেভাবে এসি চলেনি, কিন্তু তাও বিল এসেছে 7,000 টাকার বেশি। এপ্রিল মাসে এসি চললেও হিসেব করেই চালিয়েছেন, কিন্তু 12,000 টাকার বিল এসেছে। অভিযোগ পেয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে গিয়েছেন CESCর বিশেষজ্ঞরা, কিন্তু বিল কমেনি। মার্চ মাসে হয়তো 1,700 টাকা, এই যে আমার কাছে মার্চের বিলটা আছে, 7,004 টাকা এটা আছে। এপ্রিল মাসে এসছে 15,000 টাকা, 15,000-এর একটু বেশি। কিছু বিলের মধ্যে কিছু ব্যাপার হচ্ছে যেটা বুঝতে কখনো পারি না, সেটা হচ্ছে যে বিলের পিছনে এখানে দেখবেন একদম লাস্টের দিকে FPPAS বলে একটা ব্যাপার আছে। সেটা কোনো মাসে 172 টাকা 32 পয়সা, কোনো মাসে 107 টাকা 12 পয়সা। এইটা কিসের হিসাব, মানে এটা একবার এক একটা কিসের হিসাব হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। দেখুন, CESC বেসরকারি সংস্থা, তারা বিল বাড়াচ্ছে, তাতে সরকারের কি করার আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নিয়মিতই ভোটে জিততে হয়, নিজের ভোট অক্ষুণ্ণ রাখতে হয়, সরকারের জনপ্রিয়তা, ভবিষ্যৎ, এগুলো মাথায় রাখতে হয়। CESCর তো সমস্ত চাপ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাটলিস্ট এই বিজেপি, CPM, কংগ্রেস, এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে। CESC তো অপ্রতিদ্বন্দ্বী। কলকাতার বাজারে তারা একমেব দ্বিতীয়ম, সেই কবের থেকে এই একাই আছে, একা। সেই জাদুকর বরফির মতো তারা বলে আমি একা, একমেব দ্বিতীয়ম। বাম আমলেও তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, তৃণমূল আমলেও নেই। তা বলে তৃণমূল সরকারের কি কিচ্ছু করার নেই? আছে তো বটেই। হাতের সামনে দিল্লির উদাহরণটাই রয়েছে। কলকাতায় একটা সংস্থা বিদ্যুৎ দেয়, দিল্লিতে পাঁচটা সংস্থা বিদ্যুৎ দেয়। অরবিন্দ কেজরিওয়াল তারা ক্ষমতায় যখন এসেছিলেন তখন বলেছিলেন প্রথম 200 ইউনিট মিনিমাম ট্যারিফে রাখতে হবে, সর্বনিম্ন দামে। কোনো সংস্থা রাজি হন। কেজরিওয়াল সোজা সব কটা সংস্থাকে ডেকে বলে দিয়েছিলেন তাদের সংস্থার অডিট করবেন। ব্যাস, এক ওষুধেই কাজ হচ্ছে। সুসুর করে সব সংস্থা ওই 200 ইউনিট মিনিমাম স্ল্যাবে দিতে রাজি হয়ে গেছে। ভাবুন তো, দিল্লিতে প্রথম 200 ইউনিট মিনিমাম স্ল্যাব, আর কলকাতায় CESCর মিনিমাম স্ল্যাব 25 ইউনিট পর্যন্ত। ফারাকটা জাস্ট ভাবুন। অরবিন্দ কেজরিওয়াল যদি পারেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কি পারে না? দেখুন, প্রত্যেকটা রাজ্যে বিদ্যুতের দাম আর আনুষঙ্গিক বিষয়গুলো নির্ধারণ করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেটার জন্য একটা সংস্থা আছে। এই রাজ্যেও আছে, রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশন, পশ্চিমবঙ্গে যার নাম স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বা ACRC। এই সংস্থাটা কোয়াসি জুডিশিয়াল বডি, কিন্তু তারপরেও তাদের মাথায় রাজ্যের পছন্দসই আমলারাই বসেন আর কি। প্রত্যেক বছর নভেম্বর মাসে সমস্ত পাওয়ার ইউটিলিটিগুলো ওই
এসইআরসির কাছে বিদ্যুতের দাম বৃদ্ধি করার আবেদন জানায়। নির্ণায়ক সংস্থার আধিকারিকরা সেই আবেদনগুলোর ওপরে হিয়ারিং করেন, তারপর প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করেন। এবার সিইএসসি যুক্তি দিচ্ছে যে তারা গত 7 বছরে বিদ্যুতের দাম বাড়ায়নি। আচ্ছা, তাহলে বিলটা বাড়ছে কেন? ভারত সরকারের আইন অনুযায়ী এফপিপিএস নেওয়া হয় গ্রাহকদের কাছ থেকে। এটা নির্ভর করে প্রতি 3 মাসে যদি কয়লা মানে জ্বালানির দাম বাড়ে তাহলে গ্রাহকদের প্রতি মাসের বিলে সেটা অ্যাডজাস্ট করা হবে। বর্তমানে সেটা ওই 100 টাকায় 5 টাকা 70 পয়সা ওরকম একটা দিতে হয় আর কি, গ্রাহকদের দিতে হয়। এবার সিএসসির ক্ষেত্রে প্রথম 25 ইউনিট বিনামূল্যে, বাকি 175 ইউনিট, এটা ধরছি ওই দিল্লির 200 ইউনিটের কথা মাথায় রেখে, তার জন্য 1452 টাকা 50 পয়সা অর্থাৎ 8 টাকা 30 পয়সা হিসেবে ওই বিদ্যুৎ কিনতে হয়। এছাড়াও থাকবে মিটার রেট, অন্যান্য চার্জ, সব মিলিয়ে 1700-1800 টাকা। দিল্লির সঙ্গে তুলনা করে দেখুন আমরা কোথায় পৌঁছে গেছি। এবার 201 ইউনিট হলেই কিন্তু আবার ইউনিট প্রতি 9 টাকা 30 পয়সা হিসেবে দিতে হবে গ্রাহককে, কারণ স্ল্যাব চেঞ্জ হয়ে গেল। মজাটা বুঝলেন? 1 বছর ধরে প্রত্যেকটি বিলে প্রতি মাসে প্রত্যেকের বিলে নিচে খুবই ছোট ছোট করে এফপিপিএস ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ এই বলে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে প্রতি মাসে। তার কোনো শুরু হয়েছিল গত বছর সম্ভবত জুলাই মাস থেকে, তখন শুরু হয়েছিল 5.7%, এখন এটা হয়ে গেছে প্রায় 17%। এরকম প্রতি মাসে মাসে দেখাচ্ছে এবং বলছে এটা অ্যাভিয়েন্সে রাখা হচ্ছে, এক্ষুনি দিতে হবে না, কিন্তু যখন আমরা বলবো তখন আমরা গ্রাহকদেরকে জানাবো। এবার সেই নোটিশ ওরা করেছে। পশ্চিমবাংলা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমাকে না জানিয়ে ওরা করলো, কিছু বলতে পারতো। আমাদের প্রশ্ন হচ্ছে কেন এই কথা তিনি বলবেন? তাহলে কি পশ্চিমবঙ্গের সরকারের যে প্রশাসন, সেই প্রশাসনটা কি অপদার্থ হয়ে গেল? তারা খবর পেল না? গত 1 বছর ধরে বিলে নিচে দেওয়া হচ্ছে এফপিপিএস, তারা কালেক্ট করবে বলে দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার অন্ধকারে ছিল। তাহলে কি বাস ভাড়ার মতো বিদ্যুতের বিলটাও লাগাম ছাড়া হয়ে গেল? কয়েকদিন পর শুনতে হবে যে ওই মূল্য বৃদ্ধির মতো বিদ্যুতের মাসুল বৃদ্ধিও হয়তো স্টেট সাবজেক্ট নয়। আচ্ছা, রাজ্যে কি কোনো নিয়ন্ত্রণই থাকবে না? এবং প্রশ্ন হচ্ছে কে কাকে নিয়ন্ত্রণ করে এবং কবে থেকে করে?